ওরে বাবা, আমার কি শরীর খারাপ লাগছে। তারপর শরীরটাও খুব দুর্বল হয়ে পড়েছে। একটু ভালো করে খাওয়া দাওয়া না করলে হয়? শাশুড়ি মা যেদিন থেকে ওই ছোট বৌমার ঘাড়ির উপর দায়িত্ব দিয়েছে সেদিন থেকে আমার ননভেজ খাওয়া কপালে জুটছে না। আর এই জ্বরের মধ্যে মুখে ভেজ খাবার একদমই ভালো লাগছে না। আর এমন সময় প্রিয়া সেখানে আসে। সে দেখে যে তার বড় যা রানী খাটের উপর চাদর চাপা দিয়ে শুয়ে আছে আর তার গায়ে ভীষণ পরিমাণে জ্বর। রানী অনেকদিন ধরেই জ্বরে ভুগছে আর তার কিছুতেই জ্বর ঠিক হতে চায় না। ফলে বাড়ির সকলেই ভীষণই চিন্তায় থাকে। তুমি এরকম শরীর খারাপ হয়ে শুয়ে থাকলে ভালো লাগে নাকি দিদি? সেই কবে থেকে তোমার শরীর খারাপ করেছে? বলছি একটু ভালো করে স্যুপ বানিয়ে দিই, তুমি খাও। কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। তবে আজকে কিন্তু আমি তোমার কোনো কথা শুনছি না। আমি এক্ষুনি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। কোনো দরকার নেই, তোমার এই স্যুপ আমি ভালো করেই জানি কেমন হবে। ওসব ঢেঁড়স আলু পটল দিয়ে কেউ স্যুপ বানায়? আমি ভেজ ঝোল একদমই খেতে পারবো না। ওসব আলু পটল ঝিঙে পনির খেতে খেতে আমি দুর্বল হয়ে পড়েছি। আমি কি করব বলো? তুমি তো ভালো করেই জানো যে আমার ননভেজ মাছ মাংস এসব দেখলে গা গুলিয়ে ওঠে আর বমিও পায়। সুতরাং আমি এসব রান্না বান্না করতে পারবো না। এই বলে প্রিয়া ঘরের বাইরে বেরিয়ে যায়। কিন্তু সে তার বড় জায়ের শরীর ঠিক করার জন্য কিছুতেই ননভেজ খাবার রান্না করতে চায় না। তাই প্রিয়া মনে মনে ঠিক করে নেয় সে আজকে সবার জন্য আলু সিদ্ধ ভাত এবং তার সঙ্গে পনিরের ঝোল রান্না করবে। আর সে জোর করে বড় জাকে সেই খাবারই খাওয়াবে। তার যেমন ভাবা তেমনই কাজ। প্রিয়া যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে তার শাশুড়ি মা রান্না করছে। মা, আপনি কি রান্না করছেন? ইস, কড়াইয়ের মধ্যে মাটন চিকেন একসঙ্গে ফোটাচ্ছেন। আপনি যেদিন থেকে আমাকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছেন আমি কিন্তু এই ঘরটা একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই ঘরে মোটেই কোনো ননভেজ খাবার ঢুকতে দিই না। কিন্তু আপনি আজকে এসব খাবার রান্না করছেন কেন? আমার গা গুলাচ্ছে। তোমার গা গোলালে কি করব? আমি আমার বড় বৌমার জন্য মটন আর চিকেনের তরকারি রান্না করব, যেটা খেয়ে ওর গায়ে শক্তি ফিরে আসবে। তোমার যদি সহ্য না হয় তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়ার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে আর তার এত পরিমাণে কষ্ট হয় যে সে ননভেজ খাবারের গন্ধ কিছুতেই সহ্য করতে পারে না। তাই হড়হড় করে সে রান্নাঘরে দাঁড়িয়েই বমি করতে শুরু করে। আর সেই বমি গিয়ে পড়ে তার শাশুড়ি মায়ের গায়ে। কিন্তু তবুও কিছুতেই প্রিয়ার বমি বন্ধ হতে চায় না। এমনকি সেই বমি খাবারের মধ্যে গিয়েও পড়ে। আর যার ফলে কমলা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছোট বৌমা, তুমি কি করলে? ইস, আজকে তোমার জন্য আমার গায়ের কাপড় নোংরা হয়ে গেল, এমনকি রান্না বান্নাও নষ্ট হয়ে গেল। ছি, এরকম শাশুড়ি মায়ের গায়ে কেউ কখনো বমি করে? আমি আর কোনোদিনও রান্নাঘরে ঢুকবো না। এই বলে কমলা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে যায়। আর শেষ পর্যন্ত প্রিয়াকেই রান্নাঘর পরিষ্কার করতে হয়। তবে সে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সেই রান্নাঘরে আর ননভেজ খাবার রান্না হবে না। ফলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে প্রিয়া নিজের মতো আবার সুন্দর করে ভেজ খাবার রান্না করে। কিন্তু সেই ভেজ খাবার কেউ খেতে চায় না। আর প্রিয়া যখন তার বরের সঙ্গে খাবার খেতে বসে তখন তাদের দরজার কলিং বেল বেজে ওঠে। আর প্রিয়া দরজা খুলে দেখে যে দরজার বাইরে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আপনাদের মটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে চলে এসেছি, পুরো আধা ঘন্টার মধ্যে ডেলিভারি। এবার টাকাটা দিন, আমি বেরিয়ে যাই। টাকা দিন মানে? আমাদের বাড়িতে কে ননভেজ খাবার অর্ডার করবে? আমাদের বাড়ি থেকে কেউ অর্ডার করেনি। আপনি হয়তো ভুল বাড়ির অ্যাড্রেসে পৌঁছে গেছেন, তাই আপনাকে কোনো টাকা দিতে পারবো না। আপনি যান এখান থেকে। দুপুরবেলা একটু শান্তি করে ভাত খাবো, তাও কপালে নেই। ইস, এসব মটন বিরিয়ানি চিকেন চাপ চোখেও দেখা যায় না। প্রিয়ার কথা শুনে জ্বর অবস্থাতে রানী নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই রানী টাকা দিয়ে ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিয়ে নেয়, কারণ রানী সেই মটন বিরিয়ানি এবং চিকেন চাপ অর্ডার করে। আর যা দেখে প্রিয়া তার বড় জায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর খাবারটা নেওয়ার পর রানী তার ছোট জায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। শোনো প্রিয়া, তুমি এটা মনে করো না যে এই বাড়িতে সবসময় তোমার কথাই চলবে। আমি আমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছি, কারণ এই খাবার আমি খাবো। আমি শুনেছি আমার শাশুড়ি মা আমার জন্য পাঁঠার মাংস আর মুরগির মাংস রান্না করছিল, আর তুমি ইচ্ছা করে নাকি ওনার গায়ে বমি করেছো যাতে আমি ননভেজ খাবার খেতে না পারি। সেই জন্য আমি নিজের খাবার নিজে অর্ডার করে নিয়েছি। আমার শরীর খারাপ করে ননভেজ খাবার দেখলে, কিন্তু তবুও তোমরা কেউ এই বাড়িতে ননভেজ খাবার খাওয়া ছাড়বে না বলো? আমি জাস্ট তোমাদেরকে সহ্য করতে পারছি না। এই বাড়িতে সংসারে আমার বর সবথেকে বেশি টাকা কন্ট্রিবিউট করে, তাই সবসময় আমার কথা শোনা হবে। আমি আর আমার বর ভেজ খাবার খাই, তাই তোমাদেরকেও ভেজ খাবার খেতে হবে।
তুমি একেবারে ভুল কথা বলছো। তোমার বর সংসারে বেশি টাকা কন্ট্রিবিউট করতে পারি, কিন্তু তাই বলে আমরা কখন কি খাবো সেটা তুমি ডিটারমাইন করতে পারো না। আমি ননভেজ খাবার খাওয়া ছাড়তে পারবো না, তাতে তোমার যা করার তুমি করে নাও। এই বলে রানী ননভেজ খাবার নিয়ে ঘরে চলে যায় আর সে খাটের উপর বসে বসে মটন বিরিয়ানি এবং চিকেন চাপ খেতে শুরু করে। আর অন্যদিকে প্রিয়া যখন দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তার বড় যাকে এরকম খাটের উপর বসে ননভেজ খাবার খেতে দেখে, তখন সে কিছুতেই সহ্য করতে পারে না। তাই তখনই প্রিয়া ঘরে ঢুকে খাটের উপর থেকে সেই ননভেজ খাবার ছুঁড়ে ফেলে দেয়। ইস দিদি, ছি, তুমি খাটের উপর এরকম মাছ মাংস খেয়ে রাখছো? এই বিছানা তো পুরো নোংরা হয়ে গেল। প্রথমে ননভেজ খাবার খেলে, তারপর আবার খাটের উপর বসে। ছি, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের খাবার ছুঁড়ে ফেলে দিলে? আজকে আমি তোমাকে ছাড়বো না। এমনিতেই আমার শরীর খারাপ, তার উপর তোমার এরকম অত্যাচার আমি মেনে নেব না। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি যৌতুকে বাপের বাড়ি থেকে কিন্তু যেই টাকা নিয়ে এসেছিলাম, সেই টাকা দিয়ে শাশুড়ি মা তোমাকে আর তোমার বরকে এই খাট কিনে দিয়েছে। সুতরাং তোমার ঘরের খাটের উপরেও আমার অধিকার আছে। তাই তুমি এই খাটের উপর বসে মাছ মাংস খেতে পারবে না। তোর বাবার সাধ্য আছে যে আমাকে মাছ মাংস খাওয়া থেকে আটকাবে? আর বেশি বকবক করিস না। তোর তো বিয়ে হচ্ছিল না, আমার দেওর তোকে বিয়ে করে উদ্ধার করলো। না হলে তুই বাপের বাড়িতেই বসে থাকতিস। তাই বেশ করেছি তোর টাকা দিয়ে খাট কিনে সেই খাটের উপর বসে আমি মাছ মাংস খাচ্ছি, আরো বেশি করে খাবো। আর শোন, তুই যেমন এই মাছ মাংস ফেলে দিয়ে আমার ঘর নোংরা করেছিস, এখন কিন্তু এই ঘর তোকেই পরিষ্কার করতে হবে। এভাবেই দুই বৌমার মধ্যে ঝগড়া হতে থাকে। আর এমন সময় সেখানে কমলা দেবী চলে আসে। কমলা দেবী কোনো রকমে তার দুই বৌমাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। আর ছোট বৌমা যেহেতু বড়লোক বাড়ির মেয়ে, তাই কমলা দেবীকে তার হয়েই কথা বলতে হয়। যাই হোক বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমার সঙ্গে ঝগড়া করে ঠিক করনি। আমি মানছি যে ছোট বৌমা আমার গায়ে বমি করে দিয়েছে, তাই বলে তুমি সেই বিষয়টা এখানে কেন টেনে আনবে? আর যেহেতু তোমার জ্বর হয়েছে, আমি তোমাকে বেশি কিছু বলবো না। এই মেঝে এখন তুমি পরিষ্কার করবে। আপনি যে আমার কথা শুনলেন আমি খুব খুশি হলাম। আর শুনুন, আপনি কিন্তু আপনার বড় বৌমাকে বারণ করে দেবেন যেন যখন তখন এরকম চিকেন মাটন অর্ডার করে না খায়। আর তোমাকেও বলতে বাধ্য হচ্ছি, তুমিও তোমার বড় জায়ের সঙ্গে বেশি কথা বলো না, কারণ ও কি খাবে না খাবে সেটা কিন্তু সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। তুমি কেন ওর ঘরে এসে ওর মুখের খাবার ছুঁড়ে ফেলে দেবে? তুমিও কিন্তু এটা ঠিক করনি। তাই তুমি এখন তোমার ঘরে চলে যাও। এই বলে কমলা দেবী দুই বৌমার মধ্যে ঝগড়া থামিয়ে দেয়। কিন্তু তখন এরকম আঁশ নিরামিষ খাওয়া নিয়ে তাদের মধ্যে অনেক বড় বিবাদ হতে বাকি থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে আর রানী এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আর রানী সুস্থ হয়ে যাওয়ার পর সে ঠিক করে সেও এবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না করবে। আজকে আমার ভাই আসবে, আমি আমার ভাইয়ের জন্য পাঁঠার মাংসের ঝোল আর বাসন্তী পোলাও রান্না করব, কারণ ভাইকে ওরকম ভেজ খাবার খাওয়ানো যায় না। আমি দেখেছি আজকে আমার ছোট যা পটলের ঝোল ভাত রান্না করেছে। এই বলে রানী অনলাইনে মাটন অর্ডার করে আর নিজের ভাইয়ের জন্য পোলাও এবং মাটন রান্না করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মটন রান্নার গন্ধ যখন বাড়িতে ছড়িয়ে পড়ে, তখন ছোট বউ নাকি কাপড় চাপা দিয়ে রান্নাঘরে আসে। আর সে তার বড় যাকে এরকম মাংস রান্না করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। দিদি, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে আমি খুব ভুল করেছি। তুমি আজকে আমার অনুমতি ছাড়া আবার এরকম মাংস আর পোলাও রান্না করছো। আমি পটলের ঝোল আর ভাত রান্না করেছি, তাই তুমি বেকার বেকার এসব করে নিজেকে আমার কাছে ছোট করো না। তুমি কোন দেশের হরিদাস পাল যে আমি মাংস আর ভাত রান্না করলে তোমার কাছে ছোট হয়ে যাব? আর আমার দুঃসম্পর্কের ভাই আজকে আসছে, তাই আমি আমার ভাইকে ভেজ খাবার খাওয়াতে পারবো না। আমি নিজের টাকাতে এসব কিনে এনেছি, তাই আমি এখন খুব ভালো মতো খাবার রান্না করছি। তোমার না পোষালে তুমি নাকে কাপড় চাপা দিয়ে নিজের ঘরে চলে যাও। এই বলে রানী তার ছোট যাকে রান্নাঘর থেকে বের করে দেয় আর সে নিজের মনের আনন্দে রান্না করতে থাকে। রান্না বান্না হয়ে গেলে রানী তার ভাইয়ের বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর যখন তার ভাই শিবম বাড়িতে এসে পৌঁছায়, এ কি দিদি, তুই কি রান্না বান্না ভুলে গেছিস নাকি? তুই সব কি খাবার দাবার রান্না করেছিস? পোলাওটা কিরকম কাঁচা কাঁচা, আমি মোটেও এরকম খাবার খেতে পারছি না। তুই বেকার বেকার আমাকে বাড়িতে ডেকে সব বাজে বাজে খাবার খাওয়াচ্ছিস। কি বলছিস কি? আমার পাঁঠার মাংস খেয়ে সবাই প্রশংসা করে আর তুই এরকম অপবাদ করছিস? তুই বলছিস মাংসতে নুন বেশি হয়ে গেছে? কই দেখি একবার খেয়ে।
এই বলে রানী মাংস খেয়ে দেখে যে সেই খাবারে সত্যি সত্যি নুন বেশি হয়েছে, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না এরকম কি করে হতে পারে। আসলে রানী যখন রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে, তখনই প্রিয়া নাকে কাপড় চাপা দিয়ে আবার রান্নাঘরে চলে যায় আর সে খাবারে বেশি বেশি করে লবণ মিশিয়ে দেয়, যাতে রানীর হাতে রান্না করা ননভেজ খাবার কেউ খেতে না পারে। এর ফলে শিবম সেই খাবার কিছুতেই খেতে পারে না আর সে তার দিদিকে অপমান করে সেখান থেকে চলে যায়। আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না। যেদিন থেকে আমার ছোট যা বিয়ে করে এই বাড়িতে এসেছে, সেদিন থেকে আমার খাওয়া দাওয়ার সব সুখ কেড়ে নিয়েছে। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এই বলে রানী গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায় আর সে ভালো করেই বুঝতে পারে যে তার ছোট যা তার রান্না করা খাবারে নুন মিশিয়েছে। সেদিনের পর থেকে রানীর ছোট যা আবার নিজের মতো করে ভেজ খাবার রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন তাদের পাড়া প্রতিবেশী দুই বৌমার হাতে রান্না খেতে চলে আসে, কিন্তু তখনও প্রিয়া রানীকে রান্না করতে দেয় না। আমি আজকে সবাইকে ভেজ ফ্রাইড রাইস আর পটলের দোরমা করে খাওয়াবো, আর তার সাথে থাকবে আলু কষা। এই বলে প্রিয়া সবার জন্য রান্নাবান্না করে আর সবার পাতে সেই ভেজ খাবার পরিবেশন করতে শুরু করে দেয়। কিন্তু প্রতিবেশীরা ভাবে ভেজ খাবার খাওয়ার পর হয়তো তাদেরকে নন ভেজ খাবার খেতে দেওয়া হবে, কিন্তু শেষ পাতে প্রিয়া তাদেরকে চাটনি এবং মিষ্টি পরিবেশন করে দেয়। কি ব্যাপার বৌমা, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এরকম আলু পটল ভেজ ফ্রাইড রাইস খাইয়ে গেলে, একটু চিকেন মাটন রান্না করনি? কারণ আমরা তো সবাই মাছ মাংস খাই, আমরা কেউ এরকম ভেজ খাবার পছন্দ করি না, বুঝেছো? ও, আপনারাও এরকম মাছ মাংস খান? তাহলে আমাদের বাড়িতে খেতে আসা আপনাদের তো একদমই উচিত হয়নি, কারণ আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হয় না। যান, এক্ষুনি বেরিয়ে যান। বেকার বেকার আমি আপনাদের জন্য ভেজ রান্না করতে গেলাম। এই বলে প্রিয়া মালতী দেবী এবং তার বান্ধবীদের ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। আর প্রিয়ার এরকম ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার দেখে কমলা দেবী এবং রানী কিছুতেই সহ্য করতে পারে না। কাকিমা, আপনারা খাবার ছেড়ে উঠে যাবেন না। আমি আপনাদের জন্য ননভেজ খাবার রান্না করেছি, আর আমি আমাদের রান্নাঘরে সেই খাবার রান্না করিনি, বরঞ্চ বাপের বাড়িতে গিয়ে খাবার রান্না করে নিয়ে এসেছি। এই নিন, আপনাদের জন্য চিকেন কষা মটন কষা আছে আর পোলাও আছে। এই বলে রানী সবাইকে চিকেন এবং মটন খাওয়াতে শুরু করে, যার ফলে সবাই খুবই খুশি হয়। কিন্তু প্রিয়া নিজের এরকম অপমান সহ্য করতে পারে না, ফলে সে তার বড় জায়ের চুলের মুঠি ধরে আর তাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করে। অন্যদিকে বড় যা ভাবতে পারে না যে তার ছোট যা এরকম ভাবে তার গায়ে হাত তুলতে পারে, ফলে দুজনে মিলে ভীষণ পরিমাণে মারপিট শুরু করে। আর পাড়া প্রতিবেশী এরকম ভেজ নন ভেজ মারপিট দেখে খুবই অবাক হয়। এমন সময় কমলা দেবী না পেরে বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসে, আর বাড়িতে পুলিশ আসার পর আমি সবার মুখে যা শুনলাম, এই যে প্রিয়া, আপনি ইচ্ছা করে আপনার বাড়ির সবার উপর অত্যাচার করেন, যেহেতু আপনার বাবা বড় লোক। কিন্তু এটা হতে পারে না। এরপরে যদি আপনি প্রত্যেকদিন সকলকে ভেজ রান্না করে খাওয়ান, আমি কিন্তু আপনার নামে শ্বশুর বাড়িকে নির্যাতন করার কেস করব। তখন আপনি বুঝতে পারবেন। না মানে, নিরামিষ খাওয়াটা কি অপরাধ নাকি? আর ভেজ খাবার খেলে শরীর তো ভালো থাকে, মানুষের আয়ু বেড়ে যায়, তাই আমাদের সবার আলু পটল ঝিঙে এসবই খাওয়া উচিত। না, নিরামিষ খাওয়া অপরাধ নয়, কিন্তু জোর করে কাউকে নিরামিষ খাওয়ানোটা অপরাধ। আপনার শ্বশুরবাড়ির সবারই নিজের ইচ্ছে মতো খাবার খাওয়ার অধিকার আছে, তাই আপনার যদি নিরামিষ খেতে ইচ্ছে হয় আপনি খাবেন। আর কেউ যদি মাছ মাংস খেতে চায় তাকে আপনি কোনো রকম ভাবে আটকাতে পারবেন না। আর আপনি যদি জোর করে আটকানোর চেষ্টা করেন তাহলে আপনার পক্ষে মন্দ হবে। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। আর পুলিশের কথা শুনে প্রিয়া শ্বশুরবাড়ির সবাই খুবই খুশি হয়, কিন্তু প্রিয়া ভয়ের চোটে কিছু বলতে পারে না, কারণ এবার যদি সে জোর করে লোকজনকে নিরামিষ খাবার খাওয়ায় তাহলে তাকে জেলের ঘানি টানতে হবে। তাই সেই দিনের পর থেকে রানী এবং তার শাশুড়ি মা ও বাড়ির দুই ছেলে নিজেদের মতো মাছ মাংস আনন্দ করে খেতে পারে। অন্যদিকে প্রিয়া একা একা বসে ভেজ খাবার খায় আর হিংসায় জ্বলে পুড়ে মরে। মা, এই দেখুন, আমি দোকান থেকে কি কি কিনে নিয়ে এসেছি। আমার চুল এত বড়, তাই আমি দোকান থেকে আমার চুল বাঁধার জন্য বড় বড় 50টা ক্লিপ এনেছি। আমি এই ক্লিপগুলো দিয়ে আমার সুন্দর চুল বেঁধে রাখবো। বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার 5 হাত চুল বাঁধার জন্য 50টা ক্লিপ কিনে নিয়ে এসেছো? তোমার চুল বাঁধার জন্য 2-3টে ক্লিপই তো যথেষ্ট ছিল। সত্যি তুমি টাকা নষ্ট করতে পারো বটে। কেন মা, সবসময় আপনি এরকম করে কথা শোনান কেন? আমি টাকা নষ্ট করেছি কোথায়? নিজে চুল সাজানোর জন্য যদি আমি 50টা ক্লিপ কিনে থাকি তাহলে সেটা টাকা নষ্ট হয়ে গেল। আমার আর ভালো লাগে না। আপনি যখন ঘর সাজানোর জন্য জিনিসপত্র কেনেন তখন তো আপনার টাকা নষ্ট হয় না।
এই বলে তনয়া হাতে করে 50টা ক্লিপের প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায় আর আয়নার সামনে বসে সুন্দর করে নিজের বড় 5 হাত চুল 50টা ক্লিপ দিয়ে বাঁধতে শুরু করে। আর সারা চুলে এরকম ক্লিপ বাঁধার ফলে তার চুল দেখতে খুবই সুন্দর লাগে। এভাবেই প্রত্যেকদিন তনয়া নিজের সুন্দর চুল ক্লিপ দিয়ে সাজিয়ে রাখে। কিন্তু একদিন সে ক্লিপ দিয়ে চুল সাজাচ্ছে এমন সময়, এ বাবা, আমি এত টাকা দিয়ে 50টা ক্লিপ কিনলাম আর ফটফট করে 5টা ক্লিপ ভেঙে গেল। আমার চুলের চাপ সহ্য করতে পারলো না। ধ্যাৎ, আমার ভালো লাগে না। আমার শখের এত সুন্দর ক্লিপগুলো যদি ভেঙে যায় তাহলে আমি চুল কি দিয়ে বাঁধবো? এমন কথা শুনে তার শাশুড়ি মা সেখানে চলে আসে আর ক্লিপগুলো ভেঙে গেছে দেখে তার শাশুড়ি মা বৌমাকে বোঝাতে শুরু করে। তোমাকে আমি বললাম যে একসঙ্গে এতগুলো ক্লিপ কেনার কোনো দরকার নেই, তখন তো তুমি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। আর এখন দেখেছো তুমি যে এতগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছো, তার মধ্যে এত তাড়াতাড়ি 5টা ক্লিপ ভেঙে গেল। তার মানে দোকানদার তোমাকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু মা, ওই দোকান থেকেই তো আমি সব সময় আমার ক্লিপ কিনি, তবুও দোকানদার আমাকে ঠকিয়ে দেবে? এরকম তো কোনোদিনও হয়নি। আর এর আগেও তো আমি ক্লিপ কিনেছি, কিন্তু একটা ক্লিপও তো ভেঙে যায়নি। আরে তুমি একসঙ্গে 50টা চুল বাঁধার ক্লিপ কিনেছো, তার মধ্যে যদি কেউ 5টা ক্লিপ খারাপ দেয় তুমি কি কিছু করতে পারবে? ওই দোকানদারও তাই করেছে যাতে ওর নিজের লাভ হয়। আর তুমি তো এর আগে ওর দোকান থেকে অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছো, তাই তোমার এতগুলো ক্লিপ কেনার তো কোনো দরকারও ছিল না। এরকম ভাবে বউ শাশুড়ি মা যখন কথা বলতে থাকে তখনই তারা হঠাৎ করে এক ফেরিওয়ালার ডাক শুনতে পায়। সেই ফেরিওয়ালা বাইরে ঠেলা গাড়িতে করে চায়ের কাপ বিক্রি করতে থাকে। আর এই দেখে তনয়া বাইরে বেরিয়ে পড়ে, কারণ চায়ের কাপ কিনতে তনয়া ভীষণ পরিমাণে পছন্দ করে। চায়ের কাপ নিয়ে যান, চায়ের কাপ 50 টাকায় 100টা চায়ের কাপ। এত সস্তায় চায়ের কাপ আর কোথাও পাবেন না। চায়ের কাপ নিয়ে যান, চায়ের কাপ। ওই দেখুন মা, ও বলছে 50 টাকায় 100টা চায়ের কাপ দেবে। তাহলে তো দারুণ ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে চায়ের কাপ কিনে নিয়ে আসছি, কারণ এরকম 50 টাকায় 100টা চায়ের কাপ কোনোদিনও কেউ পাবে না। তুমি আবার ভুল করছো বৌমা, এরকম 50 টাকায় 100টা চায়ের কাপ কোনোদিনও হয় নাকি? ও নিশ্চয়ই হাটের চায়ের কাপ গুলো নিয়ে এসে বিক্রি করছে। তাই দয়া করে আর চায়ের কাপ কিনে নিয়ে এসে রান্নাঘর ভরিয়ে তুলো না। এর আগে তুমি 1000টা চায়ের কাপ কিনে জমা করেছো। বৌমা তার শাশুড়ি মায়ের কথাতে পাত্তা দেয় না, চায়ের কাপ কিনতে চলে যায়। আর সুন্দর সুন্দর চায়ের কাপ দেখে সে ভীষণ পরিমাণে লোভে পড়ে আর বেছে বেছে সে 100টা চায়ের কাপ নিজের ব্যাগের মধ্যে ভরে। দেখুন দাদা, এই চায়ের কাপগুলো যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি আপনাকে আবার ফেরত দেব। আরে বৌদি, আপনি চিন্তা করবেন না, আমি এই পাড়ায় প্রত্যেকদিন এসে ব্যবসা করছি, সুতরাং একটা চায়ের কাপও খারাপ হবে না, বুঝেছেন? এই বলে চায়ের কাপওয়ালা সেখান থেকে চলে যায় আর তনয়া খুশি মনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে নতুন কাপে চা খাবে বলে সে গরম গরম চা তৈরি করে ফেলে। কিন্তু তনয়া যেই গরম চা চায়ের কাপে ঢেলে তার শাশুড়ি মাকে চায়ের কাপ দিতে যাবে, তখনই সেই কাপের হ্যান্ডেল খুলে যায় আর সব গরম চা তাদের গায়ে পড়ে। ওরে বাবারে, পুড়ে গেল রে। দেখেছো বৌমা, তোমাকে মাথার ক্লিপওয়ালা যেরকম ঠকালো, এই চায়ের কাপওয়ালাও কিন্তু সেরকম ঠকিয়ে চলে গেল। দেখো, প্রত্যেকটা চায়ের কাপের হ্যান্ডেল গুলো খুলে যাচ্ছে আর আমার গায়ে গরম গরম চা পড়ে গেল, পুরো গা পুড়ে গেল আমার। ওরে বাবারে বাবা, কি জ্বালা করছে। কালকে লোকটা আসুক, ওকে ভালো মতো আমি সাহায্য করবো। হ্যাঁ, ওই চায়ের কাপওয়ালার এই পাড়ায় আসতে বইয়ে গেছে আর ও তোমাকে মিথ্যা কথা বলেছে। ওকে আমি এর আগে কোনোদিন এই পাড়াতে দেখিনি, সুতরাং ওই রকম করে 50 টাকা লাভ করে নিয়েছে, তাই পালিয়ে গেছে। এভাবেই তনয়ার শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনে মিলে তনয়াকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তনয়া তার সস্তায় বেশি বেশি জিনিস কেনার স্বভাব ছাড়তে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন তনয়া সারা ঘরবাড়ি পরিষ্কার করছে এমন সময় সে একটা শ্যাম্পু এবং তেলের সেলসম্যান মহিলার আওয়াজ শুনতে পায়। শ্যাম্পু নেবেন শ্যাম্পু, তার সাথে কন্ডিশনার একেবারে ফ্রি। আমি 1000 টাকায় 5টা বড় বড় শ্যাম্পুর বোতল বিক্রি করছি, তার সাথে 3টে করে কন্ডিশনার ফ্রি দেব। তাই যাদের ইচ্ছা হয় তারা এসে আমার কাছ থেকে শ্যাম্পু কিনতে পারেন। ও বৌদি, এই যে আপনাকে বলছি, আপনি কিনবেন নাকি শ্যাম্পু? 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু পাবেন। শ্যাম্পু নেবেন শ্যাম্পু, তার সাথে কন্ডিশনার ফ্রি। এই কথা শোনা মাত্র তনয়ার মন একেবারে লোভে ভরে ওঠে। এরকম 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু কিনতে পারবে শুনে সে কিছুতেই নিজেকে সামলে রাখতে পারে না। এটা তো ব্যাপক অফার, 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু, তার সাথে আবার 3টে বোতল কন্ডিশনার ফ্রি। এত সুন্দর শ্যাম্পু আমি যদি চুলে মাখি তাহলে তো আমার চুল আরো সুন্দর হয়ে যাবে। তাই আমি যে করেই হোক শ্যাম্পুগুলো এখন কিনে নেব। আর সকালবেলায় তো শিবম আমাকে হাত খরচ হিসেবে 1000 টাকা দিয়েছে, তাই আমার শ্যাম্পু কিনতেও তো কোনো অসুবিধা নেই।
এই বলে তনয়া নিজের ঘর থেকে 1000 টাকা নিয়ে শ্যাম্পু কেনার জন্য সেই মহিলা সেলসম্যানের কাছে চলে যায়। আর সেই মহিলা সেলসম্যান নিজের চিকনি চুপড়ি কথায় তনয়াকে একেবারে ফাঁসিয়ে ফেলে। তুমি সত্যি বলছো 1000 টাকায় 5 বোতল শ্যাম্পু বিক্রি করবে, আবার তার সাথে কন্ডিশনার ফ্রি দেবে? এরকম হয় নাকি? আর এটা কি কোম্পানির শ্যাম্পু গো তুমি যেটা বিক্রি করছো? দেখো আমি কিন্তু এর আগে এরকম কম দামি জিনিসপত্র কিনে ঠকেছি, তাই তুমি আমাকে ঠকাচ্ছ না তো? এ বাবা, আপনি কি যে বলছেন বৌদি, আপনাকে যদি আমি ঠকাই তাহলে আমার ব্যবসা চলবে? আর আমি সত্যি বলছি 1000 টাকায় আমি 5 বোতল শ্যাম্পু বিক্রি করছি। আর এই দেখুন, এই কন্ডিশনার গুলো আপনি দোকানে কিনতে গেলে আপনার কাছ থেকে এক একটা বোতলের জন্য 500 টাকা করে নিয়ে নেবে, কিন্তু আমি একেবারে ফ্রিতে দেব। সেই জন্যই তো আমার ব্যবসা এত ভালোভাবে চলছে। তার সাথে এই ফটোগুলো দেখে নিন, আমাদের কোম্পানির শ্যাম্পু মেখে এই মহিলাদের চুলের গ্রোথ অনেক বেড়ে গেছে। একেবারে হাঁটুর নিচ পর্যন্ত চুল, পা পর্যন্ত অনেকে চুল হয়ে গেছে। এই বলে সেই সেলসম্যান মহিলা তনয়াকে অনেকগুলো মহিলার ছবি দেখায়। আর সেই মহিলাগুলো চুল একেবারে কোমর পর্যন্ত ছাড়িয়ে যায়। এত সুন্দর ঘন লম্বা চুল দেখে তনয়ার ভীষণ পরিমাণে লোভ হয়, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে 1000 টাকা দিয়ে সেই 5 বোতল শ্যাম্পু কিনে ফেলে। আর তার সঙ্গে 3 বোতল কন্ডিশনার ফ্রিতে পেয়ে যায়। ঠিক আছে, আমি এবার আসলাম বৌদি, আমি 2 দিন পর আসবো আর এসে দেখে যাব যে আপনার চুলের গ্রোথ কেমন হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চুল বেড়ে যাবে। আর আপনার ফটো আমি তুলে নিয়ে যাব, যাতে আমরা কাস্টমারকে রিভিউ দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমি আমার বড় চুল সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে রাখবো, আর আপনি ফটো তুলে নেবেন, কোনো প্রবলেম নেই। এই বলে তনয়া খুশি মনে বাড়িতে ঢুকে আসে। কিন্তু সে এবার ঠিক করে সে তার শাশুড়ি মা এবং স্বামীকে সেই বিষয়ে কিছু জানাবে না, কারণ তারা জানতে পারলে তনয়াকে আবার বকাবকি করবে। আমার চুল যখন একেবারে কোমর ছাড়িয়ে যাবে তখন আমি আমার সুন্দর চুল দেখিয়ে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেব, আর তখন আমার শাশুড়ি মা স্বামী আমাকে কোনো কথা শোনাতে পারবে না। কিন্তু এখন যদি আমি এই কম দামি শ্যাম্পু আর কন্ডিশনারের কথা ওদেরকে বলি, তাহলে ওরা কোনো মতে এই শ্যাম্পু আর কন্ডিশনার আমাকে ইউজ করতে দেবে না। আর আমি তো এই শ্যাম্পুটা ব্যবহার করবই, কারণ আমার বড় বড় লম্বা চুল চাই। এই বলে তনয়া দেরি না করে তাড়াতাড়ি শ্যাম্পুর বোতল এবং কন্ডিশনারের বোতল নিয়ে স্নান করতে ঢুকে পড়ে। আর সে যখন মাথায় শ্যাম্পু মাখে সেই সময় শ্যাম্পুটাই কি সুন্দর গন্ধ। এত সুন্দর শ্যাম্পু মাথায় মাখলে আমার চুলের গ্রোথ আর দেখতে হবে না। আর পাশের বৌদি ওই রিমলি সবসময় নিজের বড় চুল দেখিয়ে আমাকে জ্বালায় আর ভাবে আমার চুল কোনোদিনও বড় হতে পারবে না, কিন্তু আমি এবার ওকে আমার সুন্দর চুল দেখিয়ে একেবারে জ্বালিয়ে দেব। এই বলে তনয়া শ্যাম্পু এবং কন্ডিশনার মেখে স্নান করে। আর সে যখন তোয়ালে দিয়ে মাথা মোছে তখন তার কেমন একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়। এর আগে কোনোদিনও শ্যাম্পু করার পর তার মাথায় এরকম অদ্ভুত অনুভূতি হয়নি, কিন্তু সে যেহেতু ভাবে যে সে খুব ভালো শ্যাম্পু মাখছে, তাই সেই অদ্ভুত অনুভূতিকে সে উপেক্ষা করে যায়। এভাবেই পরপর 2 দিন শ্যাম্পু ব্যবহার করার পর শ্যাম্পু মেখে চুল বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমার চুল এরকম ঝরে পড়ছে কেন? প্রথম দিন দেখলাম আমার 10টা চুল ঝরে পড়ে গেছে, এখন দেখলাম 20টা চুল ঝরে পড়ে গেল। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। ভালো শ্যাম্পু মাখলে মনে হয় প্রথম চুল ওঠে, তারপর বোধহয় নতুন নতুন চুল গজিয়ে আরো বড় চুল হবে। হ্যাঁ এটাই হবে। এই বলে তনয়া পরপর 5-6 দিন সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করতে থাকে। আর 6-7 দিনের মধ্যেই সে যখন শ্যাম্পু করে তোয়ালে দিয়ে চুল মোছে তখন সে দেখে যে তোয়ালের মধ্যে একেবারে চুল ভরে গেছে আর তার মাথা পুরোপুরি টাক হয়ে গেছে। নিজের এরকম টাক মাথা আয়নায় দেখে তনয়া একেবারে ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে। হায় হায়, আমার সাথে কি হয়ে গেল? আমার এত সুন্দর শখের চুল ঝরে পড়ে গেল। ও মা, এই দেখুন আমি টাক হয়ে গেছি, আমাকে দয়া করে বাঁচান মা। আমি কেমন টাক মাথা হয়ে গেছি দেখুন, আমার সব চুল ঝরে পড়ে গেল। এরকম কম দামি শ্যাম্পু মেখে আমি একেবারে টাক হয়ে গেলাম। আমি কেন এই শ্যাম্পু ব্যবহার করতে গেলাম? তার শাশুড়ি মাও সেখানে ছুটে আসে আর তনয়াকে তখন টাক মাথা অবস্থায় দেখে তার শাশুড়ি মা কিছুতেই বিশ্বাস করতে পারে না। কি ব্যাপার বৌমা, তুমি এরকম টাক মাথা হয়ে গেলে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার সাথে কি করে হলো এরকম? তোমার এত সুন্দর চুল কোথায় গেল? আর তুমি এরকম টাকলি হয়ে গেলে, পাড়ায় তুমি মুখ দেখাবে কি করে এবার? হায় রে, আমার সব মান সম্মান চলে গেল এবার। রচনা দেবী এই কথা বললে তনয়া নিজেকে ঠিক রাখতে পারে না আর সে নিজের মান সম্মান বাঁচানোর ভয়ে শাশুড়ি মায়ের সামনে কম দামি 5টা শ্যাম্পুর বোতল কেনার কথা বলে। আর সেই কথা শোনা মাত্রই রচনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে তার বৌমাকে সবসময় এরকম সস্তায় কোনো জিনিস কিনতে বারণ করে, কিন্তু তবুও তনয়া তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না।
দেখেছো, তোমাকে সব সময় বলতাম যে সব চকচকে জিনিস শোনা হয় না। তুমি কেন এরকম কম দামে ফালতু শ্যাম্পু কিনতে গেলে? আর শ্যাম্পুগুলোর বোতল দেখো, একটাতেও কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। তোমাকে বলেছি তো চুল কিংবা নিজের মুখে ব্র্যান্ড ছাড়া কোনো জিনিস ব্যবহার করবে না। বিশ্বাস করুন মা, আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছি হয়তো মহিলাটা ঠিক কথাই বলছে, কিন্তু ওর কথা শুনে শ্যাম্পু মেখে আমার তো মাথা পুরো টাক হয়ে গেল। এবার দয়া করে আপনি কিছু করুন না মা, না হলে তো আমি এরকম টাকলা মুখ বাইরে একেবারে দেখাতেই পারবো না কাউকে। ঠিক এমন সময় শিবম সেখানে চলে আসে, আর সে নিজের বউকে এরকম টাকমাথা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে যখন তার মায়ের কাছে সব ঘটনা শোনে, তখন শিবমও তার বউকে বকাবকি করতে শুরু করে। মা, তুমি যতই বলো না কেন, এরকম টাকলি মেয়ের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া যে কিনে নিজে যেচে টাকলি হয়ে গেছে, তুমি তো জানো আমি ওকে কত দামি দামি শ্যাম্পু কিনে দিয়েছিলাম। তা সত্ত্বেও কম দামি ব্র্যান্ডের শ্যাম্পুগুলো মাখবে আর নিজের চুলের জলাঞ্জলি দেবে। দেখ, এখন যা হওয়ার হয়ে গেছে, কিছু করার নেই। ও এখন টাকলি হয়ে গেছে ঠিকই, কিন্তু ওর চুল বড় হতে আর নতুন চুল গজাতে অনেক সময় লাগবে। তাই তুই তোর বউয়ের জন্য একটা নকল চুলের ব্যবস্থা কর, কারণ এরকম টাকমাথা বউ তো আমি দেখতে পারবো না। শিবম তার মায়ের কথায় রাজি হয়ে যায়, আর সে অনলাইনে নিজের বউয়ের জন্য সুন্দর সুন্দর উইগ দেখতে শুরু করে। সেগুলোর মধ্যে থেকে সে তার বউকে একটা সুন্দর উইগ কিনে দেয়। আর তারপর থেকে তনয়া নিজের মাথায় নকল চুল ব্যবহার করতে শুরু করে, কিন্তু সবসময় তার মন খারাপ থাকে। বৌমা, তোমাকে সত্যি নকল চুল পরে কিন্তু ভালো লাগছে। আর এটা যে তোমার নকল চুল, এটা বোঝার মতো কারোর ক্ষমতা নেই, বুঝেছো? এই নকল চুলটা সত্যি খুবই সুন্দর, আর তাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। ওই কম দামি শ্যাম্পু এখনো অনেকটা বাকি আছে, তাই আপনি যদি বলেন এই নকল চুল এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব, আর এটা তো নকল চুল, কোনো অসুবিধা হবে না বলুন? একদম না, তুমি তোমার স্বভাব কিন্তু এবার পরিবর্তন করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এখনো তোমার মাথায় নতুন চুল ওঠেনি, তার আগে তুমি তোমার নকল চুল ওই বাজে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে না। যতদিন না তোমার মাথায় নতুন চুল গজাচ্ছে, ততদিন তুমি অপেক্ষা করো। এই বলে রচনা দেবী বাথরুমে গিয়ে সেই বাজে সস্তা শ্যাম্পুর বোতলগুলো ফেলে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর ধীরে ধীরে তনয়ের মাথায় আবার নতুন চুল গজাতে শুরু করে। আর 1 বছর পর তনয়ের চুল আবার সুন্দরভাবে বড় হয়ে যায়, আর তারপর থেকে তনয়াকে উইগ ব্যবহার করতে হয় না।